গল্প বলার দেশে আজকে যে গল্পটি পড়ব গল্পটির নাম শাড়ি পরি। লেখিকা কঙ্কাবতী দত্ত। রুম্পা ভুল খবরটা না দিলে আজকের ঝামেলায় পড়তে হতো না সোহিনীর। এই নিয়ে সপ্তম কি অষ্টমবার ঘড়ির দিকে তাকালো। সাপের মতো এঁকে বেঁকে একটা বিশাল মিছিল এগিয়ে আসে কলেজ স্ট্রিট আর হ্যারিসন রোডের ক্রসিং দিয়ে। ট্রাম, বাস, মিনি বাস ট্রাফিক জ্যামে থেমে আছে, তবুও কি দারুণ ভিড় সেগুলোয়। পা রাখার জায়গা নেই। সোহিনী আঁচল দিয়ে একবার মুখ মুছল। ফর্সা মুখখানা ঘেমে উঠেছে। তার গায়ে একটা সাধারণ তাঁতের শাড়ি, ব্লাউজটিও শাড়ির সঙ্গে বেমানান ও একটু মলিন। এই সাধারণ সাজের মধ্যে দিয়েও চেহারার ঔজ্জ্বল্য চোখে পড়ে যায়। তার মতো চেহারার মেয়েদের এভাবে সচরাচর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা যায় না। মধ্যবিত্ত বাবা মায়েরা একটু আগলেই রাখে এদের। সোহিনীদের ক্লাসে অনেক মেয়েই ছিল যাদের বাড়ির লোক এমনই আতুপুতু করে তাদের বড় করে তুলেছে। কলকাতার রাস্তাও তারা ভালো চেনে না। সোহিনী কিন্তু বেশ কবছর ধরে ভিড় বাসে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করে, পাশ করার পর পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়া, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড করা সবই করেছে একা, কারো সাহায্য ছাড়া। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বেরোনোর পর WBCS ইত্যাদি কয়েকটি সরকারি পরীক্ষা দিয়েছে। কলেজের পাঠ চুকে যাওয়ায় এমনিতে এপাড়ায় আসার খুব একটা দরকার পড়ে না। তবু অতি চেনা প্রিয় এই বইপাড়ার প্রতি কোথায় যেন টান রয়ে গেছে। দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে। কোনো সদ্য তরুণীর স্পর্শকাতর মনের ক্ষত থেকে চুইয়ে পড়া ব্যথার মতো লালচে আভা ছড়িয়ে পড়েছে আকাশে। প্রেসিডেন্সি কলেজের চওড়া কার্নিস থেকে অসংখ্য পায়রা ডানা ঝাপটে উড়ে গেল। সোহিনী একটা নিঃশ্বাস ফেলে হাঁটতে শুরু করবে কি না ভাবছে। এই সময় দেখে দেবজিৎ সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে জুতো পালিশ করাচ্ছে। একটি পা যদিও পালিশওয়ালার করতলে, চোখ দুটো সোহিনীর মতোই ভ্রাম্যমান। দৃষ্টি দিয়ে কাউকে খুঁজছে বলে মনে হয়। ডান হাতের কবজি উল্টে ঘড়িও দেখল। বাঁ হাতের আঙুল থেকে ঝুলে থাকতে দেখা যাচ্ছে চাবির রিং, যা স্পষ্টতই গাড়ির চাবি বলে চেনা যায়। তারা যখন ইউনিভার্সিটিতে পড়তো, দেবজিৎই ছিল তাদের একমাত্র সহপাঠী, যে মারুতি চালিয়ে ক্লাস করতে আসতো। অনেকে এই নিয়ে আওয়াজ টাওয়াজ দিলেও আসলে অধিকাংশের মধ্যেই এক ধরনের চমক কাজ করত এ ব্যাপারে, বিশেষত ক্যাম্পাসের এবং পাড়ার মেয়েদের ক্ষেত্রে। আর এর সুযোগ সে নিত না তা নয়। একটি নয়, একাধিক মেয়ের সঙ্গে তার বন্ধুত্ব। কেউ পেন ফ্রেন্ড, কারোর সঙ্গে SFI-এর মিছিলে যেত, কারো উৎসাহে কলেজ ম্যাগাজিনে লিখত বা চাঁদা তুলত স্টুডেন্টস হেলথ হোমের জন্য। রুম্পা যে দেবজিতের প্রতি আকৃষ্ট ছিল তা খোলাখুলিই বলতো সে। শুধু সোহিনীর সঙ্গে দেবজিতের কোনো দিন ঠিক জমেনি। মুখ চেনা হলেও পরিচয়ই তৈরি হয়নি তেমনভাবে। অথচ সোহিনীর সে প্রতিবেশী। সোহিনীদের পাড়ার পাশে যে জংলা জমিটা এখন নতুন নতুন আধুনিক ডিজাইনের বাড়িতে বাড়িতে ক্রমশ ভরে যাচ্ছে, সম্প্রতি দেবজিতের বাবা তারই একটি প্রাসাদোপম বাসভবন কিনেছেন। কিছুদিন আগেও এইসব অঞ্চলের এত কদর ছিল না উচ্চ মধ্যবিত্তদের কাছে। সোহিনীর স্মৃতিতে ভাসে বালিকা বয়সে দেখা কাশবন, বুনো ফুল আর বিষফলের ঝাড়,
দিঘির মতো মস্ত পুকুর, বর্ষায় টইটম্বুর। নকশাল আমলে এইসব জংলা ফাঁকা জমিতে কত খুন হয়েছে বলে শুনেছে। কিছু জমি দখলও হয়ে গিয়েছে। সেই দিঘি বুঝিয়ে সিএমডিএ বিশাল হাউজিং স্কিম করেছে। আজ এরই পাশে দেবজিৎদের বাগানে ঘেরা বিলাসবহুল বাড়ি, নব্য বড়লোকের বাড়ি ও গ্যারেজের সারি। যাওয়া আসার পথে চোখাচোখি হলেও নিজেদের কাছেই অস্পষ্ট কোনো কারণে দুই প্রতিবেশী পরস্পরকে ঠিক চিনতে চায় না। শুধু সেই যে সন্ধ্যায় মমতা ব্যানার্জি হরতাল ঘোষণা করেছে বলে শোনা গেল, সেদিনও যানবাহনের ভীষণ খারাপ অবস্থা। একটা বাসের পেছনে ছুটতে গিয়ে হঠাৎ হোঁচট খেয়ে সোহিনীর বাপাটা মুচকে গেল। পুটিরামের সামনে দেবজিতের গাড়িটা দেখতে পেয়ে হাত তুলে থামিয়েছিল সোহিনী। বলেছিল, তুমি তো আমাদের ওদিকেই থাকো, আমায় একটু নামিয়ে দেবে পাড়ায়? দেবজিৎ তার মুখ থেকে চোখ সরিয়ে তাকালো পাশে বসে থাকা সুসজ্জিত রমণীর দিকে। সোহিনী পায়ের যন্ত্রণায় মুখ বিকৃত করল। আমি কিছু পাচ্ছি না, কাল আমার WBCS পরীক্ষা, পায়ে ব্যথা, ভীষণ মুশকিলে পড়েছি, আমাদের ওদিকেই যাচ্ছ তো? দেবজিৎ আবার তার পাশের সুন্দরী সঙ্গিনীটির দিকে একবার চোখ ফেরালো। বলল, না ওদিকে তো যাচ্ছি না। তার অভিব্যক্তিতে ক্ষমাপ্রার্থী হওয়ার কোনো ভঙ্গি ফুটিয়ে তোলার প্রয়োজন মনে না করে দ্রুত বেরিয়ে গিয়েছিল গাড়িতে স্পিড তুলে। বাস স্ট্যান্ড আর ওই জুতো পালিশওয়ালার বিন্দুর খুব সামান্যই দূরত্ব। একেবারে চোখে চোখ পড়ে গেল। সোহিনী খুব ধীরে চোখ সরিয়ে নিল। ছেলেবেলা থেকে সে একটু গুটোনো। তার একটা ত্রুটি হলো অর্ধপরিচিত বা যৎসামান্য পরিচিত লোককে দেখে অনেক সময় এমনকি চিনতেও দ্বিধা করে। এর খানিকটা যদিও লাজুক স্বভাবের জন্য, কিছুটা অন্যমনস্কতা বশতও বটে। তবে বাদো বাদো ভাবটা নিয়ে রুম্পা, সুলগ্না, জয়তীরা হাসত তো তাকে নিয়ে। তুই কী রে, একটা ফালতু এক্সট্রা ক্লাস কাটতে এত হেজিটেট করিস? স্যার কাশলো কি তুই টুকে রাখবি নাকি? বলতে বলতে সকলের মিলিত কণ্ঠের সমস্যার হাসির শব্দে বাকি কথা ডুবে যেত। ওদিক থেকে মঞ্জিমা হয়তো বাকিদের উস্কে দেওয়ার জন্য বলে উঠল, অফ পিরিয়ডে সিনেমা যাবার নামে কি ন্যাকামি, প্যানপ্যানানি, ভীরু হরিণী একেবারে। রুম্পা বলতো, তোকে দেখে মনে হয় সেই কোন যুগে পড়ে আছিস। সুলগ্না ঠোঁট উল্টে মন্তব্য করত, এই জন্যই তো মেয়েদের এই অবস্থা, তোর মতো মেয়েদের জন্য। জয়তী টেবিলের ওপর চড়ে বসে পা দোলাতো, আমাদের দেখতো, আমরা কত ডেয়ার ডেভিল, কোনো ছেলেও আমার সঙ্গে পাঞ্জা লড়তে পারবে না। কি আশ্চর্য, পাঞ্জা লড়ার দরকারটা কি? মৃদুভাবে বলতো সোহিনী। দরকার থাকবে না কেন? এই যে পুরুষরা মেয়েদের দাবিয়ে রেখেছে, এটা কি মেনে নিতে হবে নাকি? ধর আমার বিয়ে হলে আমার বর যদি আমাকে ডোমিনেট করে। ডোমিনেট বলতে ওই বর বাবাজির তরফ থেকে নানা রকম অত্যাচার। রসিকতার ভঙ্গিতে কথাটা বলতে বলতে জয়তী কাঁধ বাঁকিয়ে হাত দিয়ে একটা ভঙ্গিমা করল। আমি হয়তো অসহায়ভাবে একা রয়েছি, আমায় ঠিকমতো দেখছে না, টাকা পয়সা দিচ্ছে না, মন দিচ্ছে না। সোহিনী চোখ দিয়ে একটু হাসল। তুই নিজেই তাহলে জোগাড় করে নিবি নিজের টাকা পয়সা। জয়তী মজা করে চোখ গোল গোল করল। আমি নিজেই নিজের টাকা পয়সা জোগাড় করে নেব? বাহ, তাহলে বিয়ে করব কোন দুঃখে? সোহিনী ঠোঁট সরিয়ে হাসল। তুই চাকরি করায় বিশ্বাস করিস না বুঝি? না, তা ঠিক নয়, ইচ্ছে হলে করব। হয়তো কোনো স্কুলে টুলে পড়ালাম, কলেজে কাজ পেলে তো কথাই নেই, কিন্তু বাধ্যবাধকতা কিছু থাকবে না। বাধ্যবাধকতা থাকবে না? রুম্পা পেছন থেকে জয়তীর কাঁধে হাত রাখল। আমার বাবা কি বলে জানিস? একেই দেশে চাকরি কম,
তার ওপর মেয়েরাও চাকরি করতে শুরু করলে তো পুরুষদের সুযোগ আরও কমে যাবে। আচ্ছা? প্রশ্নের ছলে শব্দটা উচ্চারণ করে সোহিনী হাসল। তুইও অমনি সুবিধে মতো কথাটার সঙ্গে একমত হয়ে পড়লি? জীবনে বোধহয় এই একটিবারই বাবার সঙ্গে একমত। একমত না হওয়ার কি আছে? সোহিনী কৌতুকের ভঙ্গিতে ভুরু দুটো একটু বাঁকালো। আমি শুনেছিলাম তুই নাকি বাড়িতে ভীষণ আবদার করিস, সিন করিস। তোর মুড মেজাজকে মা বাপি নাকি রীতিমতো ভয় পান। কে বলল তোকে? কেন, মাসিমা? বলতে বলতে সোহিনী জানালার বাইরে তাকালো। আমি অনেক সময় কি ভাবি জানিস? সমাজ আসলে পুরুষের প্রতি বেশি কঠিন। মেয়েরা কাঁদলে মানুষ সিম্প্যাথেটিক হয়, সমবেদনা জাগে। পুরুষের চোখের জল লজ্জার বলে মনে করা হয়। পুরুষেরও তো অপমান আছে, জীবনে পরাজয় আছে, যন্ত্রণা বা নৈরাশ্যের মুহূর্ত আছে, কিন্তু নিজের সমস্যা নিয়ে বিলাপ করাটা পুরুষোচিত বলে মনে করে না সমাজ। নিজের কষ্টের কথা যেন তার বলা বারণ। সোহিনীর এই মন্তব্যে জয়তী তার টিফিন বাক্সটা খুলে একটা সন্দেশ ভেঙে মুখে দিল। তুই বেশি বুঝিস মনে হচ্ছে, কষ্ট আছে তোর কপালে। হয়তো, বলে একটা নিঃশ্বাস ফেলে সোহিনী। ক্যাম্পাস চত্বরের সবুজ ঘাসের দিকে কয়েক পলক তাকিয়ে রইল। একটা অন্যমনস্ক বিধুর ভাব ভেসে উঠল তার দৃষ্টিতে। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, দেখ, আমরা পূর্ববঙ্গের মানুষ, কলোনিতে থাকি। এখন অবশ্য আমাদের এলাকাটা বেশ সচ্ছল অঞ্চল হয়ে উঠেছে। জমির দাম খুব বাড়ছে। জমিটা আমার দাদুর দখলে ছিল, পরে পাকা বাড়িটা ভালো করে তুলেছেন আমার বাবা। বাবা খালি হাতে ব্যবসা শুরু করেছিলেন। কাকাদের পিসিদের মানুষ করেছেন, পিসিদের বিয়ে দিয়েছেন। আমি একটা জিনিস ছেলেবেলা থেকে লক্ষ্য করতাম, বাড়ির সকলে বাবার কাছে প্রত্যাশাই করে, কিন্তু বাবার সমস্যার কথা শুনতে কেউ উৎসাহী নয়। এমনকি মাও ঠিক বুঝতো না এইসব সমস্যা। হয়তো কখনো এমন হয়েছে দারুণ অভাবের তাড়নায় বাবা ধার করতে বাধ্য হয়েছেন সংসারেরই জন্য, কিন্তু যখন সেই পাওনাদাররা দরজায় এসে দাঁড়িয়েছে, বাড়ির লোক চোখ চাওয়াচাই করেছে, ফিসফিস করে নিন্দাচ্ছলে আলোচনা করেছে নিজেদের মধ্যে। কেউ এটা ভাবছে না যে তাদেরই জন্য বাবা এই ঋণের বোঝা নিয়েছেন। সবই হয়েছে। পিসিটা বিয়ের সময় নিজেদের গয়নাও চেয়েছে। বাবার যে টেনশন, স্নায়ুর ওপর চাপ, তা কেউ কখনো লক্ষ্যও করেনি, তার কারণ সম্পর্কে প্রশ্নও করেনি। বলতে বলতে সোহিনী থেমে গেল। একটা হৈ হৈ কোলাহল কানে এলো তার, সেই সঙ্গে পায়ের শব্দ মিশ্রিত হাসির আওয়াজ। কি ব্যাপার দেখতে সে ঘাড় ঘোরালো। সুলগ্নার হাতে একটা চিঠি ধরা ছিল, সেটা শোনা যাচ্ছে পেছন থেকে এসে হট করে ছিনিয়ে নিয়েছে রুম্পা। চিঠিটা নাকি প্রেমপত্র ছিল। সুলগ্না খিলখিল করে হাসছে আর বেঞ্চির চারিদিকে ছুটে রুম্পাকে খেলার ছলে তাড়া করছে ফেরত পাবার আশায়। সোহিনী দৃষ্টি সরিয়ে নিল। কেউ তার কথাগুলো শুনছিল না এতক্ষণ, উৎসাহও নেই শোনার, কিন্তু তার জন্য তার মুখশ্রীতে নৈরাশ্যর কোনো ছায়া পড়ল না। সে নিজেই নিজের বন্ধু, নিজের মধ্যে মশগুল হয়ে থাকতে পারে। প্রায়ই এমন হয়, হয়তো এত মগ্ন হয়ে কিছু ভাবছে দেখেও দেখছে না। অনেকেই এটাকে রূপের অহংকার বলে ভুল করে। অনেক লোক আছে যাদের লোক গম্ভীর বা অহংকারী মনে করে, আসলে তারা লাজুক। নিজেকে লুকিয়ে রাখার জন্য ওই রাশভারিতার মুখোশ অবলম্বন করে। দেবজিৎকে দেখে ফেলার ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম। ওকে চিনেও চেনেনি। কেন চেনেনি সেটা তার নিজের কাছেও খুব স্পষ্ট নয়। লজ্জা বা অপমানজনক কোনো স্মৃতির কারণে নয়। সে জানে দেবজিৎদের আর্থিক অবস্থা তাদের চেয়ে অনেক ভালো। হীনমন্যতা ঠিক নয়, উচ্চবিত্ত ইংরেজিয়ানায় দীক্ষিত এই শ্রেণীর সঙ্গে সে ঠিক সহজ বোধ করে না।
এদের জগৎ আলাদা। সেই ঝলমলে পৃথিবী থেকে একটু দূরে থাকাই ভালো। সদ্য কেনা বইগুলো বুকের কাছে আঁকড়ে সোহিনী হাঁটতে শুরু করলো। কেন যে রুম্পা বলল ফ্রিডম্যানের বইটা কলেজ স্ট্রিট ছাড়া কোথাও পাওয়া যাচ্ছে না। দোকানে গিয়ে জানলো রুম্পার কথাটা সম্পূর্ণ ভুল। যে কোনো দোকানেই পেত, এমনকি গড়িয়াহাটের দিকেও। সোহিনীরা ঢাকুরিয়ায় থাকে। সেখান থেকে এই এত দূর আসার কোনো মানেই হয় না ক্লাস না থাকলে। ট্রাফিক জ্যামে দাঁড়িয়ে থাকা যানবাহন খুব ধীরে চলতে শুরু করেছে, কিন্তু ভীষণ ভিড়। ঠিক অফিস ছুটির সময় তো। একটু এগিয়ে সোহিনী একবার দাঁড়িয়ে পড়ে একটু যেন অসহায় দৃষ্টিতে এদিক ওদিক তাকাতে থাকলো। পুরো পথ তো আর হেঁটে যাওয়া যাবে না, আবার বাসেও ওঠা যাচ্ছে না। এর চেয়ে কিছুক্ষণ কফি হাউসে বসে একটু দম নিয়ে নিলে কেমন হতো। জল তেষ্টা পেয়েছে। অনেকটা সময় ধরেই এই তৃষ্ণা সে উপেক্ষা করার চেষ্টা করছিল। আর সহ্য করা যাচ্ছে না জল তেষ্টা, ঘাম আর গরম। গ্রীষ্মপ্রধান দেশের এই বেদনা সোহিনীর সারা শরীরে যেন তিলকের মতো লেগে আছে। ব্লাউজের সেলাইয়ে, শাড়ির কুচিতে, আঁচলের ভাঁজে। কফি হাউসের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে সোহিনী আঁচল দিয়ে চিবুক মুছল। একা সে সাধারণত আসে না এখানে, সঙ্গে কেউ না কেউ থাকে অন্যদিন, কোনো না কোনো বান্ধবী। সুতরাং ঢোকার মুখে দরজা থেকে যখন রুম্পাকে একটা টেবিলে পেয়ে গেল, স্বস্তির নিঃশ্বাসই পড়ল। অন্য টেবিলগুলোর পাশ কাটিয়ে সে রুম্পার দিকে এগিয়ে গেল। যদিও তারা ফার্স্ট ইয়ার থেকে একসঙ্গে পড়ছে, বন্ধুত্বের সঙ্গে সঙ্গে এক ধরনের পিঠ চাপড়ানোর ভাবও রুম্পার মধ্যে কাজ করে তার প্রতি। রুম্পার বাবা মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ, কলকাতার সব কটা বড় বড় ক্লাবের মেম্বার। সারদান অ্যাভিনিউয়ে ২৫০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে তারা থাকে। রুম্পার সাজ পোশাক, চেহারা, ইংরেজি বলার কায়দাই আলাদা। তবু চেহারার নিখুঁত পরিচর্যা সত্ত্বেও তাকে ঠিক সুন্দরী বলা যায় না। কাজল, আইলাইনার, মাস্কারা পরা চোখ দুটো আকৃতিতে খানিকটা ছোট। নাকটা যেন একটু বেশি চোখা। গায়ের রং ফর্সা হওয়া সত্ত্বেও মুখে ব্রণর দাগ থাকায় ত্বক তত মসৃণ নয়, রূপের মাপকাঠি যা দাবি করে। রান্নায় নুন বেশি বা কম পড়লে যেমন স্বাদ নষ্ট হয়ে যায়, মুখশ্রীর খুঁটিনাটিতে সামঞ্জস্যর অভাবেও সৌন্দর্য পুরোপুরি প্রস্ফুটিত হয় না। সোহিনীর বাহুল্যহীন স্বাভাবিক সৌন্দর্যের কারণেই কিনা বোঝা মুশকিল, তার প্রতি এক ধরনের চাপা ঈর্ষার ভাব রুম্পার মধ্যে কাজ করে। আবার দিন কয়েক তাকে না দেখেও থাকতে পারে না। সিনেমার টিকিট কাটলে যেমন সোহিনীর জন্য তার একটা কাটা চাই, তেমনি কলেজের নোট টুকিয়ে নেবার জন্য তাকেই দরকার হতো। অন্য কেউ এত হাসি মুখে পাতার পর পাতা নোট তৈরি করে দিত না তাদের ফেলে আসা ছাত্র জীবনে। সবুজ ওড়নাটা এই সালোয়ার কামিজটার সঙ্গে মানায়নি না রে? তাকে দেখা মাত্র জিজ্ঞাসা করল রুম্পা। সোহিনী একটা চেয়ার টেনে বসল। আমি বোধহয় এর উত্তর দেওয়ার সঠিক লোক নই। কেন? রুম্পার এই প্রশ্নের উত্তর দিতে মুহূর্তকাল লাগলো সোহিনীর। যেহেতু সে ব্যাপৃত ছিল এক নিঃশ্বাসে এক গেলাস জল নিঃশেষিত করতে। গেলাসটা ঠক করে টেবিলের ওপর রাখল। আমি তো শাড়ি পরি। শাড়ি পরিস তো কী হয়েছে? মুখেও কি কুলু পেটেছিস নাকি? না রে, যারা সালোয়ার কামিজ কেনে বা পরে তারাই ভালো বলতে পারবে। যেমন ধর মঞ্জিমা, ও তো মেয়েদের পত্রিকায় মডেলিং করেছে। মডেলিং করেছে তাতে কি হয়েছে? বলে রুম্পা চুলের মধ্যে হাত চালিয়ে হাসল। আমি দেখাচ্ছি মজা তোকে। একদিন আমার একটা জিন্সের প্যান্ট আর একটা টি শার্ট পরিয়ে তোকে ট্রিঙ্কাতে নাচাবো, সঙ্গে ম্যাচিং গোলাপি জুতো। ভাগ। রুম্পা বলল, ভাগ বলছিস কেন?
আজকাল মেয়েরা স্মোক করছে, ড্রিঙ্ক করছে, গাড়ি চালিয়ে কত জায়গায় যাচ্ছে। এটা হচ্ছে নারী স্বাধীনতার যুগ। তুই যদি যুগের সঙ্গে তাল রাখতে না পারিস, তোকেই ঠকতে হবে। হয়তো। অন্যমনস্ক ভঙ্গিতে এই সংক্ষিপ্ত উত্তরটা দিয়ে সোহিনী চোখ দিয়ে বেয়ারাকে খুঁজতে লাগলো। গোটা 12 টাকা রয়েছে তার কাছে। 2 কাপ কফি তো হবেই, হয়তো 1 প্লেট স্যান্ডউইচও তার মধ্যে হয়ে যাবে। বলা বাহুল্য, রুম্পার ব্যাগে আছে তার চেয়ে অনেক বেশি। সে হাত খরচই পায় কত টাকা, আর সোহিনীর ঝুলিতে তেমন কিছু থাকে না বলেই তার আত্মসম্মানের পক্ষে জরুরি হয়ে ওঠে অন্যের টাকায় না খেয়ে নিজেই বিলটা দেওয়া। হাতের ইশারায় বেয়ারাকে ডাকলো। ট্রে হাতে বেয়ারা ছোটাছুটি করছে। একটা টেবিলও খালি নেই। সমবেত কণ্ঠস্বরের গুঞ্জনে আবহাওয়া ভারী হয়ে আছে। কফি আসায় রুম্পা 1.5 চামচ চিনি দিয়ে চামচ ধীরে ধীরে নাড়তে লাগলো। তোকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে রে সোহিনী। কোথায়? রুম্পা গলা নামিয়ে বলল, দেখ, তোকে আমি যত বিশ্বাস করি সকলকে তো তা করি না। কেন, কি হয়েছে? হাতের আংটি ঘোরাতে ঘোরাতে রুম্পা তার চোখে চোখ রাখল। আমি আজ দেবজিৎদের সঙ্গে এক জায়গায় বেড়াতে যাচ্ছি। কোথায় বলতো? ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার? সে তো অনেক দূর। আজ রাতে ফিরতে পারবি? না পারলেও আমার কিছু করার নেই রে। কেন? একটু চুপ করে থেকে রুম্পা বলল, দেবজিৎ যখন নিজে আমায় বলে, চলো গুড ফ্রাইডের ছুটিতে বাইরে কোথাও একটু ঘুরে আসি, কিংবা এই রবিবার বন্ধুরা মিলে ডায়মন্ড হারবার যাচ্ছি, তোমার মতো গানের গলা কারও নেই আমাদের মধ্যে, তুমি যাবে? তখন আমি কীরকম যেন হয়ে যাই। রওনা হবার আগেই আমার শরীর মন ওদের সঙ্গে চলতে থাকে কলকাতার বাইরে। বাড়িতে হয়তো মিথ্যে কথা বলি, বান্ধবীদের সঙ্গে সুলগ্নদের মামার বাড়ি যাচ্ছি বা এক্সকারশনে যাচ্ছি, প্রফেসররাও সঙ্গে যাবেন। ও বলে সোহিনী ঘাবড়ে যাওয়া দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। দেবজিতের মতো ছেলেরা কি করে তাদের প্রমোদ বা বিনোদনের জন্য এত সহজে ব্যবহার করতে পারে রুম্পার মতো সপ্রতিভ মেয়েদের? কিছু কিছু শর্ত, প্রতিশ্রুতি নিশ্চয়ই এই মিলনে জড়িয়ে থাকে। একটা প্রবন্ধে পড়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে নাকি একবার একটা গবেষণা হয়েছিল নারী ও পুরুষের মিলনের ইতিহাস নিয়ে। তাতে দেখা গেছে 60-এর শেষে ও 70 দশক জুড়ে মুক্ত প্রেমের হাওয়া বয়েছিল। স্নেহ, শ্রদ্ধা, অধিকারবোধ ছাড়াই যৌন মিলন কেন সম্ভব হবে না, বাধাটা কেন, সমস্ত সংস্কারকে অযৌক্তিক বলে নস্যাৎ করে উড়িয়ে দিয়েছিলেন 70-এর অনেক বুদ্ধিজীবী। অথচ আজ এই একই ব্যক্তিরা বলছেন 70-এর দশকের সেই অধিকারবোধহীন মুক্ত যৌনতার চেষ্টা সফল হয়নি, পরীক্ষা হিসেবে। আমার কিন্তু ওই দেবজিৎ ছেলেটিকে উদ্যত মনে হয়। জীবনের কোনো মুহূর্তেই বিনীত হতে শেখেনি, নিজেকে বিরাট কিছু মনে করে। তুই বুঝিস না মেয়েদের প্রতি ওর কি তাচ্ছিল্য, বলে সোহিনী রুম্পার দিকে তাকালো। ওসব ছাড়, তুই যাবি তো আমাদের সঙ্গে? সোহিনী কফির পেয়ালা হাতে অবাক হয়ে তাকালো। আমি কি করে যাব? আমার বাড়ির লোক রাজি হবে না। রুম্পা বিদ্রূপের হাসি হাসল। খুব ভয় পাস বুঝি বাড়ির লোককে? তা একটু আধটু তো পাবো না কেন? রুম্পা কফিতে চুমুক দিল। তুই দেখছি ভীষণ ভীতুর ডিম, গতানুগতিক। এতটুকু সাহস নেই? এই জন্য মেয়েরা পিছিয়ে আছে। কিন্তু তুই যদি বলতিস তোর যেতে ইচ্ছে করছে না তাই যাবি না, আমি মেনে নিতাম। বাড়ির লোক রাজি হবে না এটা কোনো যুক্তি না, অন্তত হওয়া উচিত নয় বুঝি, বলে সোহিনী রসিকতার ভঙ্গিতে হাসে। রুম্পা যেন দ্বিগুণ ক্ষেপে গেল। বলল, উফ, কী করলে বলতো? মেয়েদের অবস্থার পরিবর্তন হবে? পরিবর্তন মানে?
কীরকম পরিবর্তন? সোহিনীর এই প্রশ্নের উত্তরে রুম্পা বলল, পরিবর্তন মানে মেয়েদের তো কোনো মতামত বা গুরুত্বই নেই তেমন। সোহিনী সে একই রকম মজা করার ভঙ্গিতে বলল, ও তুই জানতে চাইছিস কী করলে গুরুত্ব তৈরি হবে, বলে হেসে কফির পেয়ালায় চুমুক দিতে যাবে এমন সময় দেবজিৎকে দেখতে পেল কফি হাউসের প্রবেশপথ দিয়ে ঢুকতে। একটি মেয়েকে দেখা যাচ্ছে তার সঙ্গে, গল্পে মশগুল বলে মনে হচ্ছে। দেবজিৎ হাত ঘুরিয়ে কি বোঝাচ্ছে মেয়েটিকে। কাউকে খুঁজছে বা কারোর সঙ্গে দেখা করতে এখানে এসেছে বলে মনে হচ্ছে না ওদের দেখে। যেহেতু রুম্পা দরজার দিকে পিঠ ফিরিয়ে বসেছিল, দৃশ্যটা তার ঠিক চোখে পড়েনি। সোহিনী মুহূর্তে ঠিক করলো রুম্পাকে কিছু বুঝতে না দিয়ে কফি হাউস থেকে বের করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে তার পক্ষে, বন্ধুর কাজ। পরে ধীরে সুস্থে বলা যাবে দেবজিতের কফি হাউসের আগমনের কথা। তবু মনটা হঠাৎ কেমন যেন খারাপ হয়ে গেল তার। আসন্ন সন্ধ্যার আকাশের মতো নীলচে বেগুনি বিষাদ বুকের ভেতরটা ওলটপালট করতে লাগলো। ওদের দুজনের ওপর সে তার দৃষ্টি বোলালো। অপর প্রান্তে একটা টেবিলে গিয়ে বসলো ওরা। সে ছাড়াও দেবজিতের আরও অনেক বন্ধু ও বান্ধবী আছে। রুম্পা নিশ্চয়ই তা জানে। আধুনিক শহরের জীবনে এমনটা ঘটেই তো থাকে। তবু অন্য কোনো বন্ধু কি বান্ধবীর প্রাধান্য দেখলে অধিকার বোধে একটু লাগে না তা কি হতে পারে? ওদের বসার মন্থর ভঙ্গির দিকে সোহিনী আর চোখে তাকালো। তুই যাস না রুম্পা। কোথায়? ডায়মন্ড হারবার। রুম্পা বলল, না রে, আমি মন ঠিক করে ফেলেছি। একটু চুপ করে থেকে যোগ করল, তোকে বলতে আমার কোনো বাধা নেই। সেই যে একবার ফাইনাল ইয়ারে এক্সকারশন হয়েছিল মনে আছে? আমি, দেবজিৎ, সুলগ্নারা সব পিডিএসের সঙ্গে গিয়েছিলাম। আমি আর দেবজিৎ ওখান থেকে আলাদা হয়ে গিয়ে পাটনার একটা হোটেলে একটা দিন, সারা দিন কাটিয়েছি। তারপরেও বেশ কয়েকবার ওর সঙ্গে বাইরে গেছি। দোলের সময় একবার বসন্ত উৎসবে শান্তিনিকেতন গিয়েছিলাম। সোহিনী অর্থপূর্ণভাবে কয়েক পলক তাকিয়ে রইল। তুই মানে তোরা কি একই ঘরে ছিলি নাকি? রুম্পা মুখের ভাবে লজ্জা পাওয়ার ভঙ্গি ফুটিয়ে হাসল। তুই একটা কী রে, দুজনে গেছি, আলাদা থাকবো নাকি? ও বলে সোহিনী যোগ করল, উঠবি নাকি? আমার কিন্তু এবার যেতে হবে। এখনই উঠবি? আচ্ছা চল, বলে রুম্পা তার পাশাপাশি হেঁটে কফি হাউস থেকে বেরোলো। সন্ধ্যা হয়ে এসেছে। বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে আস্তে আস্তে সোহিনী একটা দীর্ঘশ্বাস ফেলল। কত বাস যাচ্ছে, মিনি বাস, ঝকঝকে মারুতি। 20 শতকের শেষে কোথায় কত দূর পৌঁছে দিল প্রযুক্তি। জন্ম নিয়ন্ত্রণ বড়ির ফলে সন্তান সম্ভবা হবার ভয়ে মেয়েদের গুটিয়ে থাকতে হয় না। তবু কোনোভাবে পুরুষের সমকক্ষ হয়নি তারা। পুরুষের তুলনায় তাদের এই কমতি হওয়াটার নিষ্পত্তি হয়নি। কমতি হওয়ার প্রকৃতি বদলেছে মাত্র। জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে শারীরিক মিলন আগের চেয়ে অনেক সহজ, কিন্তু অন্য একটি অসুবিধে থেকেই যায়, যা শারীরিক বিপদের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। কয়েকবার শারীরিকভাবে একটি মেয়েকে পাবার পর অনেক ক্ষেত্রেই দেখা যায় পুরুষটি তার প্রতি ঔৎসুক্য আগের তুলনায় খানিকটা কমে গেছে। বিপরীতে সেই পুরুষটির ওপর নির্ভরতা খানিকটা বেড়ে গেছে মেয়েটির তরফ থেকে, দাবি বেড়েছে। যতক্ষণ নারী শুধু রহস্যময়, অজানা থাকে, ততক্ষণ ক্ষমতা তার হাতে। জন্ম নিয়ন্ত্রণের ভালো দিকের পাশাপাশি এর একটা ছোট্ট ত্রুটি হলো, পুরুষের মধ্যে নারী আগে যে মোহ জাগাতে পারত, সেই ক্ষমতা সে হারাতে বসেছে। এখন সবই যেন ধরা ছোঁয়ার মধ্যে, বোঝাপড়ার ব্যাপার। কল্পলোকে আমরা নিঃস্ব। নিজের নানান এলোমেলো ভাবনায় মশগুল ছিল সোহিনী। বাড়ি ফেরার অনেকটা সময় পরেও তার পড়ার টেবিলের ওপর সরকারি শিলমোহরের ছাপ মারা লম্বাটে খামটা চোখে পড়েনি। আসলে ফেরা মাত্র সে বাথরুমে ঢুকেছিল স্নান সারতে।
বাড়িতে একটা বাথরুম, অথচ লোক সংখ্যা সব মিলিয়ে 11। সন্ধ্যায় অফিস থেকে ফিরে কাকারা স্নানে ঢোকেন। খুড়তুতো ভাই বোনদের জামা কাপড় ছাড়ার দরকার হয়। কাকিমারা গা ধোন। বাড়িটা যদিও সোহিনীর বাবার তৈরি, হার্ট অ্যাটাকে তার আকস্মিক মৃত্যুর পর সংসারের সব ব্যাপারে কাকা এবং তাদের স্ত্রীদের অগ্রাধিকার তৈরি হয়েছে। এর একটা কারণ হলো সোহিনীর বাবার মৃত্যুর ঠিক আগে তার ব্যবসা ভালো চললেও নগদ টাকা খুব বেশি রেখে যাননি। যা কিছু উপার্জন করেছিলেন ব্যবসাতেই ঢালছিলেন। লক্ষ লক্ষ টাকার লোহা, ইঞ্জিনিয়ারিং পার্টস ব্যবসার কাঁচামালের আকারে রেখে গেছেন। ব্যাংকে টাকা জমাতে পারেননি। ফলে বাড়িটা সোহিনীদের হলেও সংসার কাকাদের উপার্জনেই চলছে। প্রতিদিনই কোনো না কোনো তুচ্ছ ঘটনায় মাকে কাকিমাদের কাছে অপদস্থ, অপমানিত দেখতে দেখতে সোহিনীর প্রায় যেন অভ্যেস হয়ে গেছে। বাথরুম খালি পেয়ে সোহিনী অনেকক্ষণ ধরে স্নান করল। বড় বড় দুটো ড্রামে জল ধরা থাকে। সব সময় জল থাকে না কলে। সব জল শেষ করে ফেললে মেজ কাকি তো তা নিয়ে রীতিমতো সিন করবেন। স্নান সেরে চুল বাঁধার সময় পড়ার টেবিলে একটা রাবার ব্যান্ডের খোঁজ করতে গিয়ে চিঠিটা দেখতে পেল। এটা কখন এলো মা বলে খামটা খুলল। যদিও পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে তার নাম আছে, চাকরির ইন্টারভিউ দিয়ে চলেছে, এ ব্যাপারে নিরাশ হতে হতে সোহিনীর মন থেকে চাকরির আশা সরিয়ে রেখেছিল। ছোটদা মজা করে বলতো, তুই দেখি আক্ষরিক অর্থে ভগবদ্গীতার পথ অনুসরণ করেছিস, ফলের আশা না করেই ইন্টারভিউ দিয়ে চলেছিস। ওভাবে কি চাকরি হয়? চেনা জানা চাই, ক্যান্ডিডেট আগে থেকে ঠিক করা থাকে। সোহিনী 3-4 বার চিঠিটায় চোখ বলালো। শেষ পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে তার হাতে। সে সরকারি চাকরি পেয়েছে। এতগুলো সরকারি পরীক্ষা দেওয়া সার্থক হলো তাহলে। যে নিয়োগটি সে পেয়েছে তা হলো ভারত সরকারের আয়কর বিভাগের চাকরি, যাকে বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। চিঠিটা কয়েকবার পড়া হলে সোহিনী সেটা গোপন প্রেমপত্রের মতো ব্লাউজে গুজে রাখল। যে প্রেমপত্রটি একটি মেয়ের জীবনে সবচেয়ে কাঙ্ক্ষিত, তাই যেন তার হাতে এসেছে। তার ঠোঁটের কোণে চাপা হাসি ফুটে উঠল। মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের অন্য কোনো মেয়ের কাছে চাকরি পাওয়ার খবরটা এতটা উত্তেজক হয়তো হতো না, কিন্তু সোহিনীর পরিস্থিতিতে এটা শুধু মূল্যবানই নয়, আত্মসম্মান বাঁচিয়ে রাখার পক্ষে অপরিহার্য। তার ছাত্র জীবনে যেমন পড়াশোনার ব্যাপারে সে মনোযোগী ছিল, তেমনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব বুঝে নেওয়ার চেষ্টা করল প্রথম দিন থেকেই। চাকরিতে কয়েক মাস যেতে না যেতেই সহকর্মীদের মধ্যে অনেকে বুঝে ফেলল অনেক দিনের পড়ে থাকা ফাইল গুছিয়ে দেওয়ার পক্ষে সোহিনী হলো আদর্শ ব্যক্তি। সে কাজ খুব ভালোবাসে, কাজের মধ্যে বেঁচে থাকার আনন্দ খুঁজে পায়। জীবনের বিকল্প হিসেবে কাজটাকে সে দেখে না। কাজ হলো তার জীবনকে অর্থপূর্ণ করে তোলার একটা উপায়। সেদিন তার বস দাস সাহেব কয়েকটা জরুরি ফাইল দিয়েছেন। আপনি প্লিজ একটু চেষ্টা করবেন তো মিস মিত্র, ফার্স্ট আওয়ারেই একটা দেখে রাখতে। ফর দিয়ে সই করে দিতে পারেন। রিএম্বার্সমেন্টের একটা জরুরি ডকুমেন্ট পাচ্ছি না, এর মধ্যে কোথায় ঢুকে গেছে একটু খুঁজে রাখবেন তো। ওটা না পেলে বলতে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। নিশ্চয়ই চেষ্টা করব বলে সোহিনী কাজ হাতে নিল। ঝুঁকে পড়ে মন দিয়ে সই করছিল। এই সময় চোখ তুলে একটি পরিচিত যুবককে তার টেবিলের সামনে চুপ করে ত্রস্ত বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখল। যেমন ভঙ্গিতে অধিকাংশ মানুষই এসে থাকে যাদের আয়কর সংক্রান্ত কোনো সমস্যা থাকে। যুবকটি চুলের মধ্যে হাত চালালো। আপনাকে যখন চিনি একটু বিরক্ত করার স্পর্ধা করছি। বসুন। বসবো বলার মুহূর্তে এক ধরনের
কৃতার্থ দৃষ্টি যুবকটির চোখে ফুটে উঠল। কী ব্যাপার, চটপট বলুন। এটা বলার সময় সোহিনীর দুই চোখে মুহূর্তের জন্য পূর্ব পরিচিতির কোনো ইঙ্গিত পাওয়া গেল না। সে যে কোনো কালে এই ছেলেটিকে চিনত তা দুর্বোধ্য ও লুক্কায়িতই রইল মুখের আড়ষ্ট রেখাতে। যুবকটির মুখের প্রতিটি ভাঁজে সোহিনীকে খুশি করার প্রচেষ্টা। হে হে করার ভঙ্গিতে হাসল। আমি দেবজিৎ বর্মন। আমায় চিনতে পারছেন না? আপনার প্রতিবেশী, আপনার পাড়াতেই থাকি। সোহিনী বলল, ও হ্যাঁ, আপনার ফাইলটা ক্লিয়ারেন্সের জন্য আমার কাছে এসেছে, তাই না? এখনও দেখার দেরি আছে। দেবজিৎ প্রায় হাত কচলানোর ভঙ্গিতে বলল, ম্যাডাম, আপনার অমূল্য সময়ের 2 মিনিট নেব। সোহিনী ঘড়ির দিকে একবার তাকিয়ে অধৈর্যভাবে বলল, এখন তো সম্ভব না, হাতে অনেক কাজ জমে গেছে, আপনি পরে আসবেন। দেবজিৎ ব্রিফকেসটা হাতে নিল। আমার মা সন্তোষী মায়ের পুজো করেন। ঠাকুরের সিন্দুক থেকে এটা এক ধরনের আশীর্বাদ হিসেবে পাঠিয়েছেন বলে সে কি একটা বের করতে যাচ্ছিল। সোহিনী হাত তুলে তাকে থামালো। আপনি কখনো এসব আনবেন না, এখন যান, আমি ব্যস্ত আছি। পরে আসবো তাহলে, বলে উঠে দাঁড়ালো দেবজিৎ। এমনিতে দেবজিতের বাবাই এই দপ্তরে আসেন। এই প্রথম পুত্রকে দেখা গেল। তাদের আরেক প্রতিবেশী দুলালবাবুর কাছে দিন কয়েক আগে একদিন বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে সোহিনী অবশ্য শুনছিল এখন দেবজিৎও নাকি অফিসে বসছে, ব্যবসা দেখতে শুরু করেছে। এর মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন নিয়ে এদের ঝামেলা চলছে। যে কোনো দিন রেইড হতে পারে। ইতিমধ্যেই এনফোর্সমেন্টের তরফ থেকে রেইড হয়ে গেছে, অফিস এবং বাড়ি 2 জায়গাতেই। এনফোর্সমেন্ট রেইড করার পর নাকি দেবজিতের বাবা অফিসে আসছেন না, হাই ব্লাড প্রেশারের কারণে। দেবজিতের অপ্রস্তুত প্রস্থানের দিকে সোহিনী কয়েক পলক তাকিয়ে রইল। সেই যে রুম্পা বলেছিল, কি করলে বলতো সমাজে মেয়েদের অবস্থার পরিবর্তন হবে, এর উত্তর যেন ক্রমশ তার কাছে স্পষ্ট হয়ে উঠছে। আসলে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মেয়েরা থাকলেই তাদের অবস্থানে এক ধরনের বদল আপনা থেকেই ঘটে যায়। পুলিশ কমিশনার বা আয়কর প্রধান বা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান না হোক, প্রশাসনের নানা স্তরে ছোটোখাটো দায়িত্বে থাকলেও সংসারে তাদের অন্যরকম পরিচিতি, সমাজে আলাদা গুরুত্ব তৈরি হবে, যা পুরুষের সঙ্গে তাল মিলিয়ে সিগারেট খাওয়া বা ডায়মন্ড হারবার ভ্রমণের চেয়ে মূল্যবান। চোখ সরিয়ে ফাইলের স্তূপ নিজের দিকে টেনে নিল সোহিনী। বুকের কাছে গুজে রাখা বাবার প্রিয় পেলিক্যান কলমের ক্যাপ খুলল। প্রতিদিন ভিড়ের বাসে উঠে অফিস যাওয়া, বসের মন জোগানো, কাজের নানা টেনশন। উপায়হীন না হলে সরকারি অফিস যাত্রীর এই একঘেয়ে কর্মজীবন নেবেই বা কেন একটি মেয়ে? তার তো বিকল্প ব্যবস্থা আছেই, যাকে বিবাহ বলে অভিহিত করা হয়। কিন্তু এই তথাকথিত উপায়হীনতাই একজন মানুষের সামাজিক প্রতিষ্ঠা, গুরুত্ব, প্রতিপত্তির উৎস। সে উপায়হীন বলে এক হিসেবে নিজেকে ভাগ্যবান মনে হলো তার।